নমস্কার, আমি সঞ্জয় রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন S2S মিডিয়া। বাংলা কার, অর্থাৎ বাংলা কার দখলে, এটা এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন। এবং বিধানসভা নির্বাচন ইতিমধ্যে এসে গেছে। 23শে এপ্রিল হচ্ছে যথারীতি বীরভূমের সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় একসাথে হচ্ছে এবারে বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের অর্থাৎ ভোট গ্রহণ পর্ব। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রার্থী যারা রয়েছেন তারা নিজের মতো করে প্রচার শুরু করে দিচ্ছেন। পাড়ায় পাড়ায়, বাড়ি বাড়ি বিভিন্ন রকম অভিনব কৌশল কেউ আনছেন, কেউ দাড়ি কেটে দিচ্ছেন, কেউ গ্যাস নিয়ে যাচ্ছেন। অনেক রকমের আমরা দেখতে পাচ্ছি প্রার্থীদের বিভিন্ন রকমের তাদের প্রচারের কৌশল। তারই মধ্যে ইতিমধ্যেই আমরা যেমন জাতীয় কংগ্রেসের থেকে শুরু করে তৃণমূল, বিজেপি, সিপিএম সর্বত্র দেখছি প্রচারে কিন্তু ব্যস্ত প্রার্থীরা। সেই ব্যস্ত সময় থেকে অনেকটা সময় বার করে ইতিমধ্যে আমাদের কাছে উপস্থিত হয়েছেন জাতীয় কংগ্রেসের সিউড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী সঞ্জয় অধিকারী। সঞ্জয় দা, আপনাকে প্রথমে নমস্কার। S2S কে আমি ধন্যবাদ জানাবো এবং সঞ্জয় অধিকারী আমি এবং সিউড়ি বিধানসভার মানুষকে প্রথমে প্রণাম জানাবো। সঞ্জয় দা, একটা প্রশ্ন প্রথমেই করি যে আমরা সাধারণত যখন খাবার খাই বা কোনো নেমন্তন্ন পর্ব থাকে সেখানে তেঁতো থাকে, তো তেঁতো কেন দেওয়া হয় অনেকে জানা আছে, অনেকে জানে না। তাহলে তেঁতো প্রশ্নটাই প্রথমে আপনাকে করি। সেটা হচ্ছে যে আপনি এর আগে কখনো ভোটে দাঁড়িয়েছেন বা ভোটে লড়াই করেছেন, বা লড়াই করলে কী ধরনের লড়াই করেছেন, এবং এবারে সরাসরি জাতীয় রাজনীতিতে আপনার আশা, এবং কংগ্রেস এত বড় একটা দল, দীর্ঘদিনের একটা ঐতিহ্যবাহী দল, প্রায় 143 বছরের বেশি সময় হয়ে গেল এই জাতীয় দল, সেই দল আপনাকে সিউড়ি বিধানসভার একদম সরাসরি প্রার্থী করেছে। এই যে আপনার প্রাপ্তি, এটাকে কিভাবে দেখছেন, এবং আপনার যদি ভোটে আগের লড়াই যদি কোনো গল্প থাকে যদি একটু শেয়ার করেন। প্রথমেই আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, তেতো এটা এই প্রসঙ্গে একটা বলি, এটা আমাদের, আমি মনে করি এটা আমাদের পরম্পরা বা আমাদের তেতো এটা সংস্কৃতি হতে পারে, আবার সায়েন্টিফিক কিছু কারণও থাকতে পারে। সায়েন্টিফিক কারণটা, আমি ডক্টর নই, হ্যাঁ, আমি আর্টসের স্টুডেন্ট, তো ফিলোজফির স্টুডেন্ট আমি, সেহেতু এইটা আমি পরম্পরায় ভাবি যে প্রথমে আমাদের তেতো দিতে হয়, লাস্টে আমাদের মিষ্টি দিতে হয়, ভাতের পর ডাল দিতে হয়। এটা একটা পরম্পরা, রীতি। আমি মনে করি এটা আমাদের বাঙালিদের একটা সামাজিক রীতি। হ্যাঁ, তো আমি ধরুন আজকে নতুন নয় রাজনীতির আঙিনায়, যারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে, বিজেপি, তৃণমূল বা সিপিএম, তারা যখন রাজনীতিতে আসেনি, তার বহু আগে থেকে, আমি 88 সাল থেকে কলেজ রাজনীতিতে আমি জড়িয়েছি। আমি কলেজ রাজনীতিতে, কলেজের 3টে বছর আমি ডিবেট সেক্রেটারি ছিলাম, ম্যাগাজিন সেক্রেটারি ছিলাম এবং জেনারেল সেক্রেটারি ছিলাম সিউড়ি বিদ্যাসাগর কলেজের মতো জায়গায়, এবং বর্ধমান ইউনিভার্সিটি কোডের আমি অপোজিশন লিডার ছিলাম। তারপর আরও একটা আমার পরিচয় আছে, আমার রাজনগর এর একটা ছোট্ট গ্রাম লাউজোর, সেই গ্রাম সেইখান থেকে উঠে আসা। সেখানে আমি 98 পঞ্চায়েত নির্বাচন, সেখানে আমি তাঁতিপাড়া অঞ্চল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম পঞ্চায়েত। তখন সিপিএম এর বামফ্রন্টের রমরমা ব্যাপার ছিল, যাক তখন কেউ দাঁড়াতে সাহস করতো না, সিপিএম এর হারমাত বাহিনীর জন্য কেউ দাঁড়াতে সাহস করতো না। তখন দেখেছেন কাউরি হাত কেটে নিত বামফ্রন্ট, কাউরি জিভ কেটে নিত, ইয়ে কেটে দিত, কেউ ভয়ে দাঁড়াতে। আমি তখন রুখে দাঁড়িয়েছিলাম এবং খুব সামান্য মার্জিনে আমি হেরে গিয়েছিলাম। আমি কোনোদিন জীবনে হারিনি, কলেজ ভোটেও কোনোদিন হারিনি, 3বার কোর্ট ইউনিভার্সিটি ভোটে কোনোদিন হারিনি। ওই ভোটে আমি হেরে গিয়েছিলাম কিছু লোকাল ইস্যুর জন্য, বা সিপিএম এর তখন একটা শক্ত সাংগঠনিক ইয়ের জন্য আমি হেরে গেছিলাম। তো আজকে যে আমি যে গ্রামের ছেলে, যে পরিবারের ছেলে, আমার বাবা একজন প্রাইমারি সামান্য শিক্ষক ছিলেন, 90 দশকে রিটায়ার করেছেন, সেই জায়গা থেকে এসে সিউড়ি বিদ্যাসাগর কলেজের মতো জায়গায় এসে পড়াশোনা করা, চালানো, থাকা, এবং সিউড়িতে একটা জায়গা করে নেওয়া। বীরভূম জেলায় সঞ্জয় অধিকারী একটা পরিচিত নাম, যেভাবেই ধরবেন, ব্যবসায় বলুন, সামাজিক বলুন। মূল কথা হলো এবারে যারা প্রতিদ্বন্দ্বী করছেন তার মধ্যে সবাই বলছে আমরা যথারীতি ভূমিপুত্র, সেই হিসাবে ইতিমধ্যেই আপনি পরিচিত নাম। হ্যাঁ, সবাই আমাকে, দেখুন, কেউ যদি না দেখে থাকে, আর সঞ্জয় অধিকারী নাম বলে সবাই জানে যে সঞ্জয় অধিকারীকে রাতের অন্ধকারে পাওয়া যায়। সঞ্জয় অধিকারী সাদামাটা জীবনযাপন করে। সঞ্জয় অধিকারী যেখানে সেখানে রাত্রি 2টোই বলুন, 2:30 চলে, আমার কোনো
নিরাপত্তা বা কোনো সিকিউরিটি লাগে না। আমাকে রাত্রি 2টোর সময় ডাকলে আমি বেরিয়ে যাই, কেউ 12টায় ডাকলে বেরিয়ে যায়। অন্যান্য নেতারা রাত্রি 12টা 10টার আগে কেউ বেরোতে, 10টা কি সন্ধ্যের পর সব বাড়ি ঢুকে যায়। ঠিক। কিছুদিন আগে সিউড়ি শহরে এমন হয়েছিল যে সিউড়ি শহরে যারা কাউন্সিলর সন্ধ্যেবেলায় বাড়ি ঢুকে যাচ্ছিল, আর বেরোচ্ছিল না। কিন্তু আমাদেরকে আপনি যখন ডাকবেন, সাধারণ মানুষ যখন ডাকবে, আর আমরা আমি এই সিউড়ি ছেড়ে কোথাও যাব না। এখানেই আমার বাস, এখানেই আমার বাণিজ্য, এখানেই সব কিছু। আর আমার গ্রাম লাউজোর, এইটুকুই আমার জীবন, এর বাইরে আমার জীবন নয়। তৃণমূল এবং কংগ্রেস স্পষ্টত লড়াই, বা সেখানে হচ্ছে বাইনারি হিসেবে কংগ্রেসকে দেখা যাচ্ছে। এবং কংগ্রেস কোন কাজে লাগবে, অর্থাৎ কংগ্রেসকে কেন মানুষ ভোট দেবে বলে আপনি মনে করেন? যেখানে সরাসরি বলছেন, বিরোধীরা বলছেন, সবাই বলছেন যে তৃণমূল আর বিজেপি 1-to-1 লড়াই, বামপন্থী এবং অন্যদিকে কংগ্রেস কার্যত লাগবে না। ফলে মানুষ কেন আপনাদেরকে ভোট দেবেন? কোন বিষয়কে আপনি সামনে নিয়ে যাচ্ছেন যে মানুষকে ভোট দেওয়ার জন্য আবেদন জানাবেন? দেখুন, কংগ্রেস এমন একটা দল, কংগ্রেস হচ্ছে মানুষের আবেগ, ঠিক, মানুষের ভাবনা, মানুষের মনের বাসনা। কংগ্রেস হচ্ছে মানুষের আত্মা। এই কংগ্রেসকে কেন ভোট দেবে? এই কংগ্রেস 200 বছরে ইংরেজ শাসনের অবসান এই কংগ্রেস করেছে। এই কংগ্রেস আপনাকে কথা বলার অধিকার দিয়েছে, আপনাকে খাদ্যের অধিকার দিয়েছে, আপনাকে রেল দিয়েছে, আপনাকে এমস দিয়েছে, আপনাকে ইসিএল এর জাতীয়করণ দিয়েছে, ব্যাংকের জাতীয়করণ দিয়েছে, এলআইসি দিয়েছে, আপনাকে বিএসএনএল দিয়েছে। কি দেয়নি এই কংগ্রেস মানুষকে? এই 70 বছরে কংগ্রেস যেটা করেছে, সেটা আজকে বিরোধী দলরা সেটাকে নাম পাল্টিয়ে দিচ্ছে বা সেটা বিক্রি করে খাচ্ছে। কংগ্রেস যে কর্মসংস্থান করেছিল, আপনি বীরভূমে দেখুন, ডাক্তার বিধানচন্দ্র রায় সিসাল পাম্প তৈরি করেছে, এখানে মিনিস্ট্রি করেছে। এখন কিছু হয়? সিসাল পাম্পে কিছু গাছ আছে, আর কিছু হয় না, মানে উঠে গেছে, কার্যত উঠে গেছে। ওখানে একটা টাইম 5000 শ্রমিক কাজ করতো সিসালে ধরে। পাস্টে ছিল, আগে ছিল, এখন কি হচ্ছে? এখন ওরা রুগ্নভাবে পড়ে আছে। আজকে দেখুন, মিনিস্ট্রিল বলুন, পাঁচরা কটন মিল বলুন, আমোদপুর সুগার মিল বলুন, যেসব শিল্পগুলো হয়েছে বীরভূম জেলায়, হয়েছিল, এখন আর অস্তিত্ব নেই, তার অস্তিত্ব নেই। 34 বছর বাম জামানায় সেগুলো শেষ হয়ে গেছে। আরো এই 14 বছর তৃণমূলের জামানায় আরো ওগুলোকে শেষ করে কিছু দুষ্কৃতী সেগুলোকে দখল করে নিয়েছে। ভোট কেন দেবে আপনাকে? এগুলো তো আপনারা করেছিলেন, হয়ে গেছে, শেষ। বিজেপির এখন কেন্দ্রের সরকার, রাজ্যে তৃণমূলের সরকার, তারা যে কাজগুলো করেছে তারা গিয়ে বলবে যে আমি এই করেছি, আপনাদের এই দিয়েছি। তৃণমূল বলবে এই আমার প্রজেক্ট, বিজেপি বলবে আমি এই করেছি। আপনারা কি বলবেন ভোট চাইতে? দেখুন, কোনো কিছু ক্ষণস্থায়ী নয়, আগে যেগুলো কোনো কিছু স্থায়ী নয়। ঠিক, কোনো কিছু, কোনো দল যে এবারে জিতবে তার স্থায়ী নেই, পালা বদল কিন্তু হবে। মানুষ কিন্তু, বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ কিন্তু কংগ্রেসকে চাইছে। বিগত যে নির্বাচনগুলো হচ্ছে, একটা একটা করে দেখবেন, কংগ্রেসের সিট না বাড়ুক, ভোটের পার্সেন্টেজ অনেক বাড়ছে। যে কংগ্রেস একমাত্র দল, পার্সেন্টেজ বাড়লে তো ক্ষমতায় থাকা যাবে না। ক্ষমতা আসবে, শক্তি বাড়ে, ক্ষমতা আসবে, পার্সেন্টেজ বাড়লে ক্ষমতা আসবে। মানুষ এই রাজ্যে যদি ক্ষমতা আসে, পাশের রাজ্যে অটোমেটিক আসবে। একদম। তো কংগ্রেস এমন একটা ভাবনা যে মানুষকে কংগ্রেস সম্বন্ধে আর কিছু বলতে হবে না। বিজেপির শাসন দেখলো, তৃণমূলের শাসন দেখলো, মানুষ আজ পশ্চিমবাংলায় 48 বছর কংগ্রেস ক্ষমতায় নেই, কিন্তু এখনো আপনি দেখবেন একটা এমন কোনো গ্রাম নাই যেখানে আমাদের সমর্থক নেই, কর্মী নেই, নেই, তাও দেখবেন আপনি সেই গ্রামে 50টা ভোট আমাদের পড়ে যায়। হাত চিহ্ন দেখেই পড়ে যায়। আবেগের কারণেই আবেগ বলুন, কংগ্রেস যে কর্মসংস্থান করেছে, কংগ্রেস যে ইংরেজ শাসনের অবসান করেছে, কংগ্রেস যে সব জিনিসগুলো করেছে, সেই সব জিনিসগুলো মানুষের মনের মধ্যে গেঁথে গিয়েছে। সেখানে আমরা কেন বলবেন 48 বছর আমরা পারিনি, আমরা মানুষের কাছে পৌঁছাতে পারিনি, আমাদের নেতৃত্বের ব্যর্থতা। মানুষের কাছে পৌঁছাতে পারলে নিশ্চয়ই আমাদের সাফল্য আসবে। আপনি ব্যবসার সঙ্গে যুক্ত, ব্যবসার একটা আলাদা সমীকরণ আছে, একটা হিসেব নিকেশ আছে, সেটা আপনি ভালোই বোঝেন। কিন্তু ভোটের সমীকরণ বা ভোটের হিসেব কিন্তু সম্পূর্ণ আলাদা। আর আপনি পঞ্চায়েত ভোটের নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, জিতেছেন কি জেতেননি পরের প্রশ্নে গেলাম, কিন্তু এত বড় একটা নির্বাচন, বিধানসভা নির্বাচন, সেখানে এতজনের কাছে পৌঁছানো, এতটা আপনার এরিয়া সেখানে পৌঁছাতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভোটের হিসেবটাকে আপনি কিভাবে ক্যালকুলেশন করছেন এবং আপনারা কতটা সাফল্য আশা করছেন এবারে ভোটে? দেখুন, ব্যবসা একটা আলাদা জিনিস,
রাজনীতি একটা আলাদা জিনিস। কারণ আমরা আজকে দেখুন, যারা পশ্চিমবাংলায় শাসন করছে মমতা ব্যানার্জি থেকে শুরু করে সবাই কিন্তু ছাত্র রাজনীতি থেকে উঠে আসা। একদম। আজকে আমি বিশেষ করে ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছি। আমি ব্যবসা শুরু করেছি 96, কিন্তু তার আগে আমি ছাত্র নেতা ছিলাম এবং কংগ্রেসের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম। আমি রাজ্য কংগ্রেসের একবার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলাম, এখন বর্তমানে রাজ্য কংগ্রেসের সম্পাদক অর্গানাইজেশন আছি, বীরভূম জেলায় ওয়ার্কিং প্রেসিডেন্ট আছি, আমি রাজ্য কংগ্রেসের কোষাধ্যক্ষ ছিলাম, আমি পিসিসি দীর্ঘদিনের মেম্বার ছিলাম। রাজনীতিটা আমার পরিবার থেকে বলুন, আমার বাবা কংগ্রেস রাজনীতির সঙ্গে যুক্ত ছিল, বা ছোট থেকে কংগ্রেস ঘরানায় জন্ম হয়েছে, কংগ্রেসের রাজনীতি দেখে রাজনীতিটা কিছুটা, বলবো না আপনাকে সম্পূর্ণভাবে আমরা রাজনীতি জানি। আমরা রাজনীতি যেটা করি সেটা কোনো প্যাচপুচ থাকে না, সেটা সাধারণ মানুষের কাছে, সাধারণ মানুষ যেই আসুক। আমি যখন কলেজের জেনারেল সেক্রেটারি ছিলাম, সিপিএম বাড়ির ছেলেরাও এসছে, তাকে ভর্তি করে দিয়েছি অনার্সে। বিজেপি বাড়ির ছেলেরাও এসছে, তাকে ভর্তি করে দিয়েছি। আমরা কংগ্রেসিরা, বিশেষ করে আমরা যারা কংগ্রেস করি, আমরা একটা হৃদয় দিয়ে করি দলটাকে। আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই, 48 বছর কংগ্রেস ক্ষমতায় নেই, কিন্তু আমরা এখনো কংগ্রেসের ঝান্ডাটা ধরে রাজপথে, গ্রামের মাঠে মাঠে আমরা কিন্তু ঘুরে বেড়াই। আমরা কিছু পাবার আশায় ঘুরে বেড়াই না। আমরা এটাকে মনে করি যে কংগ্রেস আমাদের হৃদয়ে গেঁথে আছে। 2026 বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক মাটি। বিভিন্ন বিধানসভার সাধারণ মানুষের মন কি বলছে, তাদের মধ্যে একগুচ্ছ প্রশ্ন রয়েছে। বর্তমান বিধায়কের কাজে কি তারা খুশি, নাকি চাইছেন পরিবর্তন? সব মিলিয়ে সরাসরি আপনারা চোখ রাখুন S2S মিডিয়ার পর্দায়। কংগ্রেসের একটা ঐতিহ্য আছে, একটা ইতিহাস আছে, মানুষের মনে গেঁথে আছে। আপনি যেটা বললেন যে প্রচুর মানুষ এই কারণে, আবেগের কারণে হোক বা ঐতিহ্যের কথা মনে ভোট দেয় আপনাদের, এবং যেখানে আপনাদের সংগঠন নেই সেখানেও কিছু ভোট আপনারা পান, এবং এটা ক্যালকুলেশনে আসছে, এটা আবেগ ছাড়া কিছু না। কিন্তু এবং আপনি এটাও বললেন যে কংগ্রেসের সময় LIC থেকে শুরু করে আর্থিক, ব্যাংকিং সেক্টর সমস্ত ক্ষেত্রে উন্নয়ন ঘটেছিল কংগ্রেসের সময়, এটা মানছি এক কথায়। কিন্তু আজকে যা হয়ে গেছে, তারপর এখন হচ্ছে জেন ওয়াইয়ের যুগ, সেখানে দাঁড়িয়ে এই ঐতিহ্য এবং পরম্পরা কি আপনাদের সেই ডিভিডেন্ড দিতে সফল হবে? আপনারা কি মনে করেন ওই ঐতিহ্যের কথা এখনও মানুষকে খাওয়ালে এই যে আপনার প্রচারে ভোটের বাক্সে সেটা কি প্রতিফলন সম্ভব? দেখুন, কংগ্রেস শুধু ঐতিহ্যের কথা বলে ভোটে আমরা লড়াই করছি না। আপনারা দেখেছেন আমাদের রাষ্ট্রনেতা রাহুল গান্ধী যেভাবে সংসদে বিজেপির RSS এর এগেনস্টে যেভাবে লড়াই করছে, যেভাবে প্রতিটা ক্ষেত্রে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তার উত্তর দেওয়ার ক্ষমতা নেই। 3 তালাক বিল থেকে শুরু করে, SIR থেকে শুরু করে, প্রত্যেকটা জিনিস থেকে শুরু করে, বিদেশ নীতি থেকে শুরু করে, তারপরে কালোধন থেকে শুরু করে, সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে, এটা রিভিশন তো নরমালি হয় না। সুপ্রিম কোর্ট তো পরে এলো, SIR তো নির্বাচন কমিশন করেছে। পরে তৃণমূল নেত্রী আমাদের মমতা ব্যানার্জি উনি গেলেন, কোর্টে গেলেন, কোর্টের এখতিয়ারভুক্ত হয়ে যাওয়ার পর মানুষ কিন্তু আরো বিপদে পড়ে গেল। মমতা ব্যানার্জি বলেছিলেন আমি বেঁচে থাকতে পশ্চিমবাংলায় SIR করতে দেবো না, একদম, আমি বেঁচে থাকতে ওয়াকফের সম্পত্তি আমি দখল করতে দেবো না। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলায় যে প্রকল্পগুলো হচ্ছে, আজকে দীঘায় সরকারি টাকায় জগন্নাথ মন্দির, আজকে মহাকাল মন্দির, আজকে দুর্গাঙ্গন, এগুলো RSS এর প্রকল্প। এটা মমতা ব্যানার্জিকে দিয়ে RSS এটা করাচ্ছে। ওনারা RSS ক্ষমতায় না থেকে, বিজেপি ক্ষমতায় না থেকে পশ্চিমবাংলা সরকারটাকে কিন্তু কন্ট্রোল করছে। আর শিক্ষাক্ষেত্রে দেখুন, শিক্ষামন্ত্রী জেলে, শিক্ষার সমস্ত আধিকারিকরা জেলে, প্রত্যেকটা খাদ্যমন্ত্রী দেখুন জেলে, সমস্ত ডিপার্টমেন্টে কিভাবে চলছে। আজকে চাকরি নাই, প্রচারে রাখবেন? হ্যাঁ, নিশ্চয়ই প্রচারে। আর স্বাস্থ্যের হাল দেখুন, সিউড়ি সদর হাসপাতালের স্বাস্থ্যের হাল দেখুন, আর সিউড়ি মিউনিসিপ্যালিটির হাল দেখুন। আপনি 40 বছর আগে যে সিউড়ি দেখেছেন, এখনো তার কিছুই নেই। 2টো লাইট লেগেছে, রাস্তাঘাট, ড্রেন, নিকাশি ব্যবস্থা নেই, কিচ্ছু নেই।
হ্যাঁ, এটা একটা পরম্পরা। এবং সবচাইতে একটা লজ্জার বিষয়, বিগত পৌরসভা নির্বাচনে তৃণমূল যেটা করলো, সিউড়ির মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করলো, এটা কিন্তু বামপন্থে 34 বছর জামানায় হয়নি। ভোটাধিকার এখানে বালি মাফিয়া মানুষ মনে রেখেছে, তার জবাব এবার ভোটার জবাব পড়বে, তার জবাব পড়বে। আপনি শিওর? শিওর, কারণ তখন ভোট দিতে দেওয়া হয়নি। ভোট দিতে দেওয়া হয়নি, বিরোধীদের বাড়িতে পুলিশ পাঠানো, বিরোধীদের বাড়িতে বোম্বিং করা, রিভলভার দেখানো, বালি মাফিয়া দিয়ে নিয়ে সিউড়িতে সারা রাত তাণ্ডব করেছে। সিউড়ির মানুষকে তৃণমূল পৌরসভা ভোটে ঘুমাতে পর্যন্ত দেয়নি, এবং বিনা কন্টেস্টে তারা 16টা আসন জিতেছে। এবং 5টা যে নির্বাচন হয়েছে সেখানে দেখেছেন কিভাবে ছাপ্পা চলেছে, সিউড়ির মানুষ কিন্তু দেখেছে। এইটা কিন্তু সিউড়ির মানুষ এই বিধানসভায় কিন্তু ব্যালটের মাধ্যমে প্রতিবাদ করবে। মানে যে কোনই দল হোক তাদের পছন্দের, কিন্তু এবার প্রতিবাদে নামবে। আচ্ছা, আমি একটা জিনিস লক্ষ্য করছি, আপনি করছেন কিনা জানি না, এবারে যেন ভোটটা একটু যেমন একটা সে হয় না, একটা বৃষ্টি শুরু হওয়ার আগে একটা গুমসুম পরিবেশ, একটু গরম গরম ব্যাপার, কিন্তু যেন একটা ঝড় ওঠার আগে একটা যেন শান্ত একটা ভাব, এটা কিন্তু রয়েছে। আপনি কি ফিল করছেন? এটা আমরা ফিল করছি। মানুষ কিন্তু বলছে না, গুমোট গরম যখন হয়, গুমোট মানুষ বসে আছে, মানুষ ডিসিশন নিয়ে নিয়েছে অলরেডি কি করবে, মানে ওয়েট করছে মানুষ ভোটটা যাতে ঠিকমতো নির্বাচন কমিশন ভোটটা করতে পারে। মানুষ যদি ঠিকভাবে ভোট দেয় বা দিতে পারে তার রেজাল্ট অন্যরকম হবে, একটা পরিবর্তন আসবে। আচ্ছা, নির্বাচন কমিশনের এবারে যে ব্যবস্থাপনা যেভাবে আপনি দেখছেন, এরকম সবাই বলছে যে এরকম অতীতে কখনো হয়নি এরকমভাবে ব্যবস্থাপনা, এবং আমি অনেক অফিসারদেরকেও বলতে শুনছি যে এবারে যথেষ্ট পরিমাণে কিন্তু একটা রয়েছে, একটা অন্যরকম ব্যবস্থাপনা। আপনারা কি খেয়াল করছেন এটা? হ্যাঁ, দেখুন 2011 সালে নির্বাচন কমিশন যেভাবে ভোটটা করেছিল, এবারে যদি সেভাবে ভোটটা করে তাহলে কিন্তু একটা পরিবর্তন আসবে। এখনো পর্যন্ত আমাদেরও মনে হচ্ছে একটা, আমরা যতগুলো সর্বদলীয় বৈঠকে গিয়েছি বা নির্বাচন কমিশনে যাদের সঙ্গে বিশেষ অবজারভার থেকে, পুলিশ অবজারভার থেকে, ডিএম সাহেব থেকে, এসপি সাহেব থেকে যাদের সঙ্গে বৈঠক করেছি, এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আমরা যে ভারতীয় জাতীয় কংগ্রেস খুব স্যাটিসফাই এখনো পর্যন্ত, আজ পর্যন্ত। কাল কি হবে বলতে পারছি না, ভোটের দিন কি হবে বলতে পারছি না। যে মানুষ আমাকে ভোট নাও দিতে পারে, বিজেপিকে ভোট নাও দিতে পারে, তৃণমূলকে, মানুষ তার ভোটাধিকার যেন নিরপেক্ষভাবে সুস্থভাবে প্রয়োগ করতে পারে। পশ্চিমবাংলায় যেটা আগে বিহারে ঝাড়খণ্ডে হতো, উত্তরপ্রদেশে হতো, এখন দেখুন বিহারে সুস্থভাবে ভোট হচ্ছে, হ্যাঁ, ঝাড়খণ্ডে ভোট হচ্ছে, আপনি কর্ণাটকে ভোট হচ্ছে, বিভিন্ন জায়গায়। পশ্চিমবাংলায় যে অশান্তি অপসংস্কৃতি, আমরা চাইবো কোনো মায়ের কোল যেন খালি না হয়, কোনো রকম রক্ত যেন না ঝরে, কোনো মানুষ তার চোখের জল যেন না ফেলে, মানুষ যেন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এটা আমাদের আবেদন থাকবে। মানুষের ওপর ছেড়ে দিলাম তিনি কাকে ভোট দেবেন। এবারে আপনারা কাদের ভোট কাটবেন মনে হচ্ছে? দেখুন, আমরা কাউরি ভোট কাটতে আসিনি, আমরা এখানে লড়াই করতে এসেছি। আমার সঙ্গে জগন্নাথ চট্টোপাধ্যায়। যদি ভোট কাটেন কাদের সুবিধা হবে? দেখুন, আমরা এখানে লড়াই করতে এসেছি ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। দেখুন, যে পরীক্ষায় বসবে সে তো ফার্স্ট হতে চাইবেই, সবাই তার ফার্স্ট হবে না। মানুষ যাকে বিচার করবে সে ফার্স্ট হবে। জগন্নাথ চট্টোপাধ্যায় বা উজ্জ্বল চট্টোপাধ্যায় বা আমাদের সিপিএম প্রার্থী মতিউর রহমান, ব্যক্তি কাউরির সঙ্গে আমার বিরোধ নেই, আমার নীতির বিরোধ। আমি একটা নীতি, এথিক্স নিয়ে কংগ্রেস একটা লড়াই, নীতির লড়াই। এখানে ব্যক্তি বিরোধ নয়। এখানে যদি উজ্জ্বল চট্টোপাধ্যায় জয়লাভ করে স্বাগতম, জগন্নাথ চট্টোপাধ্যায় জয়লাভ করে স্বাগতম, সঞ্জয় অধিকারী জয়লাভ করলে স্বাগতম, মতিউর রহমান জয়লাভ করে স্বাগতম। অ্যাটলিস্ট সিউড়ির মানুষ, আমি এটাতে স্যাটিসফাই যে সিউড়িটাকে বারবার, সিউড়ি বিধানসভাটাকে তৃণমূল বলুন, বিজেপি বলুন, এখানে রাজনৈতিক গিমিক হিসেবে ব্যবহার করেছে। আপনি দেখেছেন যে কিভাবে এরা বাইরের প্রার্থী দেবতনু ভট্টাচার্যকে দাঁড় করালো, লকেট চট্টোপাধ্যায়কে, জয় ব্যানার্জি দেয়, তৃণমূল অশোক চট্টোপাধ্যায়কে, বিকাশ রায়চৌধুরীকে, স্বপন কান্তি ঘোষকে। অ্যাটলিস্ট সিউড়ির মাটির যার সঙ্গে সকাল হলে বাজারে দেখা হবে। তাহলে এখান থেকে তো একটা প্রশ্ন আসছে, ভূমিপুত্র বরাবরই একটা তৃণমূলের তরফ থেকে দাবি ছিল, যেমন বিকাশ রায়চৌধুরী গতবারে দাঁড়িয়েছিলেন, তখন বলা হয়েছিল বহিরাগত
এবং যদিও বিকাশ রায়চৌধুরী দীর্ঘদিন এখানে থাকার পরে এখানকার মতোই করেই খানিকটা থাকার চেষ্টা করেছিলেন, শেষের দিকে প্রত্যেকটা ক্ষেত্রে উনি অংশগ্রহণ করছিলেন। তারপরে এবারে উজ্জ্বল চট্টোপাধ্যায়কে দাঁড় করানো হয়েছে তৃণমূল থেকে, ভূমিপুত্র, সঞ্জয় অধিকারী ভূমিপুত্র, জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি, তিনিও ভূমিপুত্র, মতিউর রহমান তিনিও ভূমিপুত্র। অর্থাৎ এক কথায় বলতে গেলে 4 ভূমিপুত্রের লড়াই। এবং কেন আমরা ভূমিপুত্র চাই? কারণ হচ্ছে যাকে আমরা সহজেই পেতে পারি, অসুবিধা সুবিধা যার সামনে গিয়ে আমরা কথা বলতে পারি, এই জন্য তো আমরা আশা করি যে আমাদেরই লোকেরা হোক বিধায়ক। তো সেই জায়গায় দাঁড়িয়ে সব দলই কিন্তু এবারে মানুষের যে চাহিদা সেটাই গুরুত্ব দিয়েছে এবং দাঁড় করিয়েছে। আপনিও ভূমিপুত্র, তো এই ভূমিপুত্র হওয়ার জন্য আপনাকে নতুন করে আর পরিচয় ঘটাতে হবে না, আপনাকে অনেকেই চেনে। ভূমিপুত্র হওয়ার জন্য বাড়তি কিছু আপনি সুবিধা পাবেন বলে মনে করছেন ভোটে? দেখুন, বাড়তি সুবিধা, আমি সারা বছর থাকি সিউড়ি শহরে এবং আমার বাড়ি রাজনগরের লাউজোর, রাজনগর ব্লক, এখন সিউড়ির মধ্যে ইয়ে আছে। ঠিক। এবং রাজনগরে যে 63টা গ্রাম আছে, প্রতিটা গ্রামের লোক আমাকে চেনে। সঞ্জয় অধিকারী বললে এক ডাকে চেনে, কারণ 88 সাল থেকে যারাই কলেজে, আমরা 98 সাল পর্যন্ত কলেজের নির্বাচনের সঙ্গে জড়িত ছিলাম। যারাই কলেজে পড়েছে বা যারাই আমাদের সঙ্গে জড়িত আছে, বা ছোটবেলায় আমরা, এখন সবাই অনেকে বলছে, আমি শুনছি যে আমি ভবানীপুরে ছোটবেলায়, আমি কাউরি নাম করছি না, বেলুন বিক্রি করতাম রাজনগরে। কেউ বলছে আমার রাজনগরের শ্বশুর বাড়ি, রাজনগর থেকে আমার কর্মজীবন শুরু। দেখুন, এইটা আমাকে বলার দরকার হবে না যে আমি রাজনগরের ছেলে, এটা মানুষ আপনাকে, এটা মানুষ জানে। এবং আমি একটা গ্রাম্য ছেলে, একবারে যখন আমাদের গ্রামে ছোটবেলায় একটা ট্যাক্সি ঢুকতো, ডাক্তার রমরঞ্জন বাবুদের ওখানে খামার বাড়ি ছিল, সেখানে একটা ট্যাক্সি ঢুকতো, তো আমরা সেই ট্যাক্সির পেছনে পেছনে ছুটতে ছুটতে আমরা যেতাম। সেই গ্রাম থেকে এসেছি। এবার গ্রামের পরিচয় আমাকে দিতে হবে না, কারণ আমরা, এবং সিউড়িতে অলরেডি আপনি পরিচিত। আলু সব চাষ থেকে, আলু চাষ থেকে, আখ চাষ থেকে সমস্ত কিছু জানি, টেনা ঝাপানো থেকে, দুন থেকে। অনেকে জানে না, আপনি এখানে জগন্নাথ চট্টোপাধ্যায়, উজ্জ্বল চট্টোপাধ্যায় গুপ খেলা জানে না, গুপ কি, গোড্ডে খেলা জানে না, হ্যাঁ, ঝোড়ল ঝাপ জানে না, প্রচুর খেলা, মানে এইগুলো জানতে হবে না। গ্রামের আজকে তারা প্রমাণ করতে চাইছে যে আমরা, না, তারা তো বলছে আমরা শহর সিউড়িতে বড় হয়েছে, আপনি গ্রামে বড় হয়েছেন, সিউড়ি লাগোয়া, দুটো তো আলাদা ক্ষেত্র। তার জন্য তো আমাকে গাপ খেলা শিখতে হবে, নট দ্যাট। না, তারা আজকে, মানে আপনি গ্রামীণ সংস্কৃতিতে কিভাবে বড় হয়েছেন সেটা বলছেন। হ্যাঁ, তারা কতটা আপনি মাটির সঙ্গে যুক্ত, প্রসঙ্গ উত্থাপন করলাম। তারা আজকে যেহেতু রাজনগর অঞ্চলে 70টা বুথ এবং 63টা গ্রাম এবং 5টা অঞ্চল, ঠিক, যেহেতু এর সঙ্গে জড়িত আছে, তাই আজ রাজনগরের কথা উঠছে। একদম। রাজনগর পশ্চিমবাংলার সবচেয়ে পিছিয়ে পড়া ব্লক এখনো পর্যন্ত। রাজনগরে কোনো ডেভেলপমেন্ট হয়নি। তো আজকে তৃণমূল এখানে 3 জন এমএলএ এখান থেকে জিতলো, তো 3 জন এমএলএ আজ 15 বছর রাজনগরের কথা মনে পড়েনি, ঠিক, লাউজোরের কথা মনে পড়েনি, সেগুলো আপনি সব প্রচারে রাখবেন, মনে পড়েনি, এগুলো প্রচারে তুলবেন। এটা আমার মনের মধ্যে ঢুকে আছে। এইটা আমার ওখানে ওখানে আমার স্মৃতি, ওখানে আমার অন্তর, ওখানে আমার নারী পোতা আছে। তো এই যে ভূমিপুত্ররা লড়ছে, আপনিও ভূমিপুত্র, সুবিধা পাচ্ছেন কি মনে হবে? হ্যাঁ, নিশ্চয়ই অ্যাডভান্টেজ পাচ্ছি। কারণ দেখুন, আমার একটা ক্যাপাবিলিটি ছিল কলেজে যখন পড়তাম, আমি 2000 ছেলে মেয়ে যদি কলেজে পড়তাম, আমি 2000 ছেলে মেয়ের নাম জানতাম। আমি কিন্তু নাম ধরে ডাকতাম, 2000 ছেলে মেয়েকে নাম ধরে। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় করেন দেখেছি, বিভিন্ন মিটিং এ এসে সরাসরি এখানে একদম ডাইরেক্ট ডেকে বলতে। দেখুন, মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার, ছাত্র রাজনীতির দিকে উঠে এসছে, আমিও ছাত্র রাজনীতি, উনি একজন এতবারের সাংসদ, উনি মুখ্যমন্ত্রী, ওনার সঙ্গে তুলনা করব না, কিন্তু উনি যে ঘটনার, মানে আপনি বলতে চাইছেন যে গ্রাউন্ড লেভেল থেকে যারা মাটিকে চেনে, মাটিকে ধরে কাজ করেছে, তাদের এটা হবেই, এটা অটোমেটিক তাদের হবে। আপনি যে কোনো প্রত্যন্ত যে কোনো গ্রামে যান, 2টো লোক অন্তত আমার পরিচিত আছে, যে কোনো গ্রামে যান, সিউড়ি বিধানসভা না, বীরভূম জেলায় যে কোনো গ্রামে যান, আমার 2খানা লোক পরিচিত আছেই। আপনি একটা কথা আমাকে বলুন যে এতদিনের ঐতিহ্যপূর্ণ একটা দল, এত বয়স হয়ে গেল, সিউড়ি শহরে বা বীরভূমে আপনাদের কিন্তু সেভাবে কোনো দলীয় কার্যালয় কিন্তু আমরা দেখতে পাই না। যেটা হয় মাঝে মাঝে দল যখন হয়, কখনো আপনার যে হোটেল আছে সেখান থেকে ঘোষণা করা হলো, আপনার ওখান থেকেই প্রসেসিং শুরু হচ্ছে, ওখান থেকে মিটিং হচ্ছে। তা এত বড় একটা রাজনৈতিক দলের একটা অফিস নেই, এটা কেমন শুনতে খারাপ লাগে না আপনার? বা খোলাই হয় না অফিস? প্রথমে বলি
যেমন বামপন্থীদের অফিস আছে, তৃণমূলের অফিস আছে, বিজেপির অফিস আছে, সবার একটা করে অফিস আছে যেখান থেকে কর্মসূচিগুলোকে জেনারেট করা হয়। আপনাদের এটা খারাপ লাগে না? দেখুন, খারাপ তো খুবই লাগে। প্রতিটা মানুষের একটা পাখিরও সন্ধ্যাবেলায় তার ঘরে ফেরার একটা আগ্রহ থাকে, একদম। তেমনি আমরাও চাই একটা ঘর। প্রণববাবু আমাদের একটা 2009 সালে যখন অর্থমন্ত্রী ছিলেন তখন আমাদের একটা ঘর কিনে দিয়েছিল, সেখানে পার্টি অফিস চলতো দীর্ঘদিন ধরে। কিছুদিন উনি চলে যাওয়ার পর ওনার পুত্র কিছুদিন তৃণমূলে চলে যাওয়ার জন্য সেটা বন্ধ হয়ে গেছিল, আবার খুলেছে। কিন্তু আমি আপনাদের সামনে কথা দিয়ে যাচ্ছি যে আমরা কিছুদিনের মধ্যেই সিউড়ি শহরে বিভিন্ন আমাদের মোরারোয়ে পার্টি অফিস আছে নিজস্ব, পাইকরে নিজস্ব পার্টি অফিস, বিভিন্ন জায়গায় পার্টি অফিস আছে। এখানে সিউড়িতে পার্টি অফিস আমাদের সিউড়ি সদস্য, এটা তো কাঙ্ক্ষিত যেখানে একটা পার্টি অফিস থাকবে। অতি অবশ্যই এই প্রশ্নটা খোলা হবে, একজন বসবে, গ্রামের মানুষ সেখানে এসে সাহায্য চাইবে, গ্রামের মানুষ সেখানে এসে রাত্রিবেলায় থাকবে, কেউ বিপদে পড়লে সেখানে থাকবে, হ্যাঁ, কেউ হাসপাতালে অসুস্থ হলে সেখানে গিয়ে তারা আত্মীয় স্বজন থাকবে। এটা আমরা চাই, হ্যাঁ, এবং এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা চেষ্টা করছি, এটা খুব তাড়াতাড়ি আমরা করব। খুব ভালো কথা, শুভেচ্ছা রইল যে তাদের খোলা হোক। আচ্ছা, এরপরে আরেকটা আপনার কাছে প্রশ্ন জানতে চাই। ধরুন আপনারা বামপন্থীদের সঙ্গে ঘর করেছেন, তৃণমূলের সঙ্গেও ঘর করেছেন। এবারে আমরা দেখলাম যে তৃণমূল যখন বলল যে আমরা কারোর সঙ্গে জোট হব না, একাই লড়ব, এবং তারা প্রার্থী ঘোষণা করলো, কংগ্রেস কিন্তু তারাও এবারে একা লড়ছে, বামেদের সঙ্গে যায়নি। তো এই একা লড়ার আত্মঘাতী সিদ্ধান্ত আপনারা কেন নিলেন? আর একসাথে লড়লে তো ফলটা আরও ভালো হতো, সেটা বামরাও করলো না, আপনারাও করলেন না, তো এটা কেন হলো? দেখুন, আমরা 2011 সালে মমতা ব্যানার্জির সঙ্গে জোট করেছিলাম, তৃণমূলের সঙ্গে জোট করেছিলাম। 34 বছরের যে বামফ্রন্টের অপশাসন, সেই 34 বছরে মানুষ বামফ্রন্ট থেকে মুক্তি চাইছিল, তাই কিন্তু আমরা জোটটা করেছিলাম। পরবর্তীকালে দুর্ভাগ্য জোট ভেঙে যায়, পরবর্তীকালে বামপন্থীদের তৃণমূল লাভবান হয়েছিল, আপনারা তো খুব একটা সংগঠন বাড়াতে পারলেন না ওই শক্তিটাকে কাজে লাগিয়ে, বাড়েনি তো? আমাদের দলের সেটা ব্যর্থতা। তৃণমূলের লাভ হয়েছে, তৃণমূলে অতি অবশ্যই লাভ হয়েছে। তৃণমূল পেছন থেকে আমাদের ছুরি মেরেছে, আমাদের সাহায্য নিয়ে, কংগ্রেসের টাকা নিয়ে, কংগ্রেসের হেলিকপ্টার নিয়ে, কংগ্রেসের সাহায্য নিয়ে, কংগ্রেসের ভোটারদের সাহায্য নিয়ে কংগ্রেস তৃণমূল বেইমানি করেছে। তার জবাব মানুষ দেবে 2026-এ। আমরা বামপন্থীর সঙ্গে জোট করেছিলাম, তখন পরিবেশ অনুযায়ী বামপন্থীর সঙ্গে জোট করেছিলাম, এবং জোট করাটা আমাদের ভুল হয়েছিল আমার মতে। এখন মনে হচ্ছে না, এটা আমার ব্যক্তিগত মতামত। যারা কংগ্রেস ঘরানার লোক তারা কোনোদিন বামপন্থীদের ভোট দিতে যায়নি, তারা ভোট অন্য জায়গায় দিয়েছে বা দিতে যায়নি, তারা বাম কংগ্রেসের জোটকে ভোট দেয়নি। তার জন্য 21 সালে আমাদের এখানে রেজাল্ট খুব শোচনীয় রেজাল্ট হয়েছিল, গোটা পশ্চিমবাংলায় খুব শোচনীয়, আমরা জিরো হয়ে গেছি। মানুষ আমাদেরকে যেদিন হিরো করবে সেদিন আমরা হিরো হব, মানুষ আমাদের জিরো করেছে, মাথা পেতে আমরা নিয়ে নিয়েছি। আমাদের ব্যর্থতা আমরা স্বীকার করছি, আমাদের নেতৃত্বের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা, আমাদের কর্মীদের ব্যর্থতাতে দেখুন, আমি যখন সফল হব তখন জোর গলায় বলবো, আর ব্যর্থ হবো তখন বলবো না। এটা হতে পারে না, এথিক্সে এটা চলে না। এবার ভোটে আপনার ইস্যু কি ইস্যু নিয়ে যাচ্ছেন মানুষের কাছে? এবার ভোটে ইস্যু নিয়ে আমরা যাচ্ছি যে আমরা প্রথম চাইছি আমরা কর্মসংস্থান। আজকে আমাদের যারা MA পাস করা ছেলে, যারা ইঞ্জিনিয়ার ছেলে, তারা আদানি আম্বানির বাড়িতে, যেখানে তার প্রাপ্য 1 লক্ষ টাকা মাইনে পাওয়ার কথা, সেখানে 10,000 টাকা 5,000 টাকা তাদের আন্ডারে মলগুলোতে খাটছে, আমরা দেখতে পাচ্ছি, কাজ করছি, কোনো উপায় নেই। আমরা কর্মসংস্থান চাইছি। আমরা শিক্ষার যে বেহাল অবস্থা, আজকে শিক্ষা আমরা ব্লকে আমরা একটা দাবি রেখেছিলাম যে প্রতিটা ব্লকে ইংলিশ মিডিয়াম স্কুল করতে হবে। আজ ইংলিশ মিডিয়ামের যারা পড়াতে সামর্থ্য তারা পড়াচ্ছে, সাধারণ বাড়ির ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়তে পিছিয়ে পড়ছে। আজ ইংরাজি ছাড়া কোনো উপায় থাকছে না। আমরা যখন পড়াশোনা করেছি বাংলা মিডিয়াম, আজকে আমরা মানে অনুধাবন করছি যে ইংলিশ পড়াটা কতটা ছিল। বামফ্রন্টে ইংলিশটাকে তুলে দিয়েছিল, বামফ্রন্টে ইংলিশটাকে তুলে পরবর্তীকালে আবার জ্যোতিবাবু সেই ইংলিশ চালু করেছে, বুঝতে পেরেছিল। রাজীব গান্ধী যখন কম্পিউটার নিয়ে এসেছিল, হয়ে রব পড়ে গেল ঠিক গোটা ভারতবর্ষে, পশ্চিমবাংলায়, যে না কম্পিউটার ঢুকতে দেওয়া হবে না, কম্পিউটার ঢুকলে মানুষের কর্মসংস্থান চলে যাবে। ঠিক মানুষকে বোঝালো, তখন কিন্তু আপনার দক্ষিণ ভারতে সব রাজ্যে কম্পিউটার ঢুকে গেছে, আমাদের ছেলেরা পিছিয়ে গেল।
আজকে দেখুন ঝাড়খণ্ডের তাহলে ছেলেরা, তৃণমূলের ব্যর্থতা, বিজেপির ব্যর্থতা, এগুলোই আপনাদের প্রচারের মূল মন্ত্র। হ্যাঁ, আজকে স্বাস্থ্যের হাল দেখুন। আজ সিউড়ি শহরে কোনো মেডিকেল কলেজ নেই। আজ দেখুন, তার তুলনায় আমি শাসক দলকে ধন্যবাদ জানাবো যে বোলপুরে অনেক ডেভেলপমেন্ট করেছে। ঠিক। যে ডেভেলপমেন্ট করবে তাকে বলতে হবে, সে শাসক হোক বা বিরোধী হোক। আমি ওখানে ধন্যবাদ জানাবো রামপুরহাটের শাসক দলের নেতৃত্বকে, যে রামপুরহাটে ডেভেলপমেন্ট করেছে। সিউড়ি তার থেকে সিউড়ি পিছিয়ে। কিছু, সিউড়িতে ডেভেলপমেন্ট নেই। কেন 10তলা বিল্ডিং হয়েছে যে? 10তলা বিল্ডিং আপনি ঢুকতে পারবেন? 10তলা বিল্ডিং এ যা গন্ধ, 10তলা বিল্ডিং এ দেখুন সিলিং দিয়ে জল পড়ছে, সিলিং ভেঙে পড়ছে, রোগী আহত হচ্ছে, ফ্যান ভেঙে পড়ছে, এবং ওখানে কোনো স্বাস্থ্য, আপনি যে রাস্তাটা ঢোকার আপনার কথা অনুযায়ী শুধু বিল্ডিং এ আছে, পরিষেবা নেই। না, পরিষেবা নেই। এখানে ডাক্তার আছে, সিউড়ি সদর হাসপাতালে ভালো ডাক্তার আছে বলুন? ডাক্তার নেই। এই বিষয়গুলো আপনারা প্রচারে রাখছেন। সিউড়ি শহরে যারা ওখানে ডিউটি করে তাদের একটা ডেস্ক, আমি দাবি করেছিলাম ডেস্ক কোড, তারপরে ডেস্ক কোড হয়েছে। ওখানে গিয়ে আমি দাবি করেছিলাম রাস্তাটার জন্য, তারপরে টেন্ডার হয়েছে। আমরা যেখানে দেখব যে কাজ হচ্ছে না, সেখানে আমরা প্রতিবাদ করব। কংগ্রেস কিন্তু প্রতিবাদ করবে। ঠিক। প্রতিবাদ না শুনলে আমরা আরো বৃহত্তর আন্দোলন করব। আমরা মানুষের পাশে থাকবো, এটাও আপনাদের অ্যাসুরেন্স করছি আপনাদের মাধ্যমে। হারি জিতি চলে যাব না। দেখুন, আজকে এখানে যদি জগন্নাথবাবু হেরে যায়, উনি কিন্তু সিউড়ি দিকে মুখ করবেন না। ওই 1 মাস পর, 1.5 মাস পর, আমরা দেখেছি 5 বছরে, ওই 2 মাস পর একবার করে আসেন, একটা করে সাংবাদিক সম্মেলন করেন। আজকে উজ্জ্বল চ্যাটার্জি, উনি সিউড়ি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, তিনি সিউড়ি মিউনিসিপ্যালিটিতে ন্যূনতম পরিষেবা দিতে পারছেন না। গোটা বিধানসভায়, এত বড় বিধানসভা, 314টা বুথ, কি করে পরিষেবা দেবেন? কি করে পরিষেবা? 21টা ওয়ার্ডে যিনি পরিষেবা দিতে পারেন না, সিউড়ি মানুষকে জিজ্ঞেস করুন। এবং পরিষেবা দিতে পরিকল্পনা নেই, সিউড়ি শহরকে ডেভেলপমেন্ট করার কোনো পরিকল্পনা নেই। এটা কেন নেই মনে হয় আপনার? সদিচ্ছা নেই, বা টাকার অভাব? টাকা তো সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে, রাজ্য সরকার দিচ্ছে, কিন্তু পরিকল্পনার অভাব। এবং আমার মনে হয় এখানে যে তৃণমূল বলুন বা সিপিএম বলুন, যে লবিবাজি, বা বিজেপি বলুন, এখানে কাজ করতে দিচ্ছে না। বিজেপি কিভাবে দিচ্ছে না মনে হয় আপনার? দেখুন, বিজেপি আজকে 12 বছর ক্ষমতায়। সিউড়ি যেটা রেল স্টেশনে যেটা ওভারব্রিজ হয়েছে, সেটা 2012 সালে ইউপিএ 2 সরকার, মনমোহন সরকার, তখন রেলমন্ত্রী ছিল লালু প্রসাদ যাদব, তখন সেটা স্যাংশন হয়। সেটা 14 সালে বিজেপি গভর্নমেন্ট করে। আজকে 14 সাল থেকে 24 আর 2, 26, 12 বছর হয়ে গেল একটা ওভারব্রিজ করতে। এরপর এরা ট্রেনের স্বপ্ন দেখায়। না, এইটা রাজনগরের মানুষকে, বিজেপির আমলে 200টা এয়ারপোর্টও তো হয়েছে সর্বভারতীয় ক্ষেত্রে, যেটা আগে ছিল মাত্র 28টা। দেখুন, পরিবর্তন তো হচ্ছে, যুগের এবং পরিবর্তন হচ্ছে, রাস্তার যে সায়েন্টিফিক উন্নয়ন, পরিবর্তন হচ্ছে, মানুষের মনে পরিবর্তন হচ্ছে। এইটা অটোমেটিক। বন্দে ভারত এক্সপ্রেস আপনিও নিশ্চয়ই চেপেছেন ট্রেনটাতে, এগুলো তো এসছে এই যুগেই। না, তার আগে রাজধানী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস, গরিব রথ এক্সপ্রেস, কংগ্রেস কত ট্রেন দিয়েছে বলুন তো? এখানে ময়রা কি ট্রেন কে দিয়েছে? গনি খান চৌধুরী কংগ্রেস দিয়েছে। এখানে বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার কে দিয়েছে? এখানে হুল এক্সপ্রেস কে দিয়েছে? ইউপিএ 2 সরকার দিয়েছে। তাহলে এরা কোথায়? আজকে আপনি বলুন, আমি আপনাদের মাধ্যমে জগন্নাথবাবুকে প্রশ্ন করতে চাই, এখানে যে পার্সেল বুকিং ছিল, যে বিভিন্ন জায়গা থেকে মালপত্র ট্রেনে আসবে, সেই পার্সেল বুকিংটা উঠে গিয়ে সাঁইতে চলে গেল। আগে সিউড়িতে ছিল। আজকে সিউড়ি সদস্য হওয়া সত্ত্বেও, তাহলে সিউড়িতে কেন পাসপোর্ট অফিস থাকবে না? কেন সিউড়ির মানুষকে রামপুরহাট যেতে হবে, সিউড়ির মানুষকে বোলপুর যেতে হবে, সিউড়ির মানুষকে বহরমপুর যেতে হবে? পাসপোর্ট অফিস আপনি সিউড়িতে চাইছেন? আমি চাই সদস্য সিউড়িতে পড়া দরকার ছিল, এবং এটা দাবি করছেন যেটা হওয়া উচিত। এটা সিউড়িতে পাসপোর্ট কেন্দ্র হওয়া দরকার ছিল। এবং আমি দাবি করব সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের অফিস, সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাংক এবং রাজ্য সরকারের সমস্ত হেড অফিস যেন সিউড়িতে হয়, এটা আমি দাবি রাখবো। প্রচারে কোন বিষয়কে নিয়ে আপনি সামনে যাবেন, কিভাবে প্রচার করবেন? কারণ আপনার অনেকটা সময় চলে গেছে, অনেকটা পরে আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। ইতিমধ্যে বিজেপি, তৃণমূল তারা কিন্তু প্রচারে অনেকটা এগিয়ে গেছে, বাড়ি বাড়ি পৌঁছাতে শুরু করেছে, ফ্লেক্স, ব্যানার, মুখ তমুক হয়ে গেছে। তো আপনার কাছে সময় কম, কিন্তু পৌঁছাতে হবে অনেকটা। কোন বিষয়কে নেবেন প্রচারে?
দেখুন, আমরা 4 তারিখ নমিনেশন করব। নমিনেশনে অনেক কিছু নিয়মকানুন বদলে গেছে, আগের মতো আর এক পাতা নমিনেশন নেই, অনেক কিছু বদলে গেছে। এটা করতে আমরা অলরেডি আমরা যেদিন ডিক্লেয়ার হয়েছে তারপরের দিন সিউড়িতে আমরা মিছিল করেছি। আমরা অলরেডি রাজনগর তাঁতিপাড়া অঞ্চল এগুলো ঘুরতে শুরু করেছি। কালকে আমাদের রাজনগরে মিছিল আছে। আমরা যে 16-17 দিন পাবো আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করব। এখন তো সমাজ মাধ্যম অত্যন্ত স্ট্রং, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করব, যতটা পারে মানুষকে পৌঁছাবো। এবং বিভিন্ন গ্রামে আপনাকে বলতে পারি 298টা গ্রামে, সিউড়ি বিধানসভায় 298টা গ্রাম শহর মিলে আছে। সেখানে আমি দূরাভাস নিয়ে কাজ করি। তো আমি সেখানে দূরাভাসের মধ্যে আমার বন্ধু বান্ধব যারা আছে, আপনাকে বললাম তো, আপনার 258 গ্রামে আমার মিনিমাম 5টা থেকে 10টা লোক আমার চেনায়। তাদের মাধ্যমেও কিছুটা আমরা যাচ্ছি এবং যতটা পারবো মানুষের কাছে পৌঁছাবো। আপনাদের সোশ্যাল মিডিয়া বলুন, সামনাসামনি বলুন, কারণ সময় খুব সীমিত। আমাদের প্রার্থী তালিকা যে কোনো কারণে দেরি হয়েছে, এর জন্য কিছুটা আমরা ব্যাকফুটে যাচ্ছি, এটা অস্বীকার করার উপায় নাই। কারণ 20-25 দিন পিছিয়ে আছে। 20-25 দিন পিছিয়ে। এখন শাসক দলের বলুন, বিজেপির বলুন, দেয়াল লেখন যেখানে শেষ হয়েছে সেখানে আমরা শুরু করেছি, আমরা সবে শুরু করেছি। আচ্ছা, আরেকটা জিনিস আপনি হয়তো খেয়াল করবেন প্রার্থী হিসাবে, যে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া আমরা দেখছি যে অনেক ব্যক্তি কেউ ঘাড়ে করে গ্যাস বাড়িতে পৌঁছে দিচ্ছে, কেউ কারো দাড়ি কেটে দিচ্ছে, কেউ একটু রান্না করে দিচ্ছে বাড়িতে ঢুকে, কাউকে দেখলাম যে একটু আলু মেপে বিক্রি করে দিচ্ছে, কেউ একটু ঢালাই করে দিচ্ছে মশলা নিয়ে। এই বিভিন্ন রকমের প্রচার আসছে, ঠিক আছে? তো এই ধরনের প্রচারগুলো আমরা দেখতে পাচ্ছি, ভালোও লাগছে, মজাও লাগছে। তো এই ধরনের প্রচারগুলো হাতিয়ার, এবং তারা বলছে এই প্রচারগুলোতে নাকি প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে, এবং এই প্রচারগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরও বেশি বেশি করে মানুষ শেয়ার করছে। সো আপনি যেটা বলছিলেন যে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার যুগ, সমাজ মাধ্যম বিরাট সক্রিয়। আগে যখন ভোটগুলো হতো তখন কিন্তু এটা এতটা সক্রিয় ছিল না। করোনার পরে যেভাবে সোশ্যাল বা সমাজ মাধ্যম এতটা সক্রিয়, আপনি কি কোনো ধরনের এই ধরনের পন্থার কথা ভাবছেন? দেখুন, আমি এই বহুরূপী সাজতে রাজি নয়। আমি বহুরূপী সেজে, দেখুন, দুটো বিষয় প্রচারে কিন্তু দুটোই থাকে। নেগেটিভ প্রচারে অনেক বেশি অ্যাক্সেস দিতে পারে, পজিটিভ প্রচারে অ্যাক্সেস। আপনি দাড়ি কাটাটা নেগেটিভ কাটলে আপনাকে 5 বছরের দাড়ি কাটার দায়িত্ব নিতে হবে। আপনি যদি গ্যাস সিলিন্ডার বাড়িতে এনে দেন গ্যাস গোডাউন থেকে, আপনাকে 5 বছরের দায়িত্ব নিতে হবে। ঠিক, মানে প্রত্যেকদিন বয়ে দিতে হবে। প্রত্যেক যতদিন প্রতিটা ফ্যামিলির গ্যাস লাগবে আপনাকে বয়ে দিতে হবে। একদম। আপনি যদি টোটো চালান, ভগবানের আশীর্বাদে আপনাকে সারা বছর টোটো চালাতে হবে, বিনা পয়সায় সবকে ঘুরিয়ে নিয়ে বেড়াতে হবে। আপনি যদি আলু তোলেন, শুধু একজনে আলু তুললে হবে না। আমাদের এখানে যে 2,70,000 ভোটার আছে, সবারই আলু তুলে বেড়াতে হবে। আমার দাবি হচ্ছে সারা বছর আপনি যদি করতে পারেন করুন, আমাদের কোনো আপত্তি নাই। আপনি গিমিকের মতো, বহুরূপীর মতো, আপনি নাটকীয়তা আমি বিশ্বাস করি। আমি সরাসরি মানুষের, আপনি দেখেছেন করোনার সময় কিভাবে মানুষ যখন ঘর ভাড়া দিচ্ছে না, তখন আপনি দেখেছেন যে আমার হোটেল সাগরে আমি ডাক্তার থেকে, নার্স থেকে আরম্ভ করে, বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসার থেকে আরম্ভ করে আমি কিন্তু সেখানে স্থান দিয়েছি এবং বিনা পয়সায় নিখরচায় তাদেরকে রেখেছি। বিভিন্ন সংবাদ মাধ্যমে পেয়েছেন। এবং করোনার সময় যেভাবে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আমরা নিয়ে এসেছি বিভিন্ন জায়গা থেকে, এখান থেকে বিনা তেলে আমরা হসপিটাল থেকে তেল দিয়ে গাড়ি দিয়েছি, দিয়েছি, বিভিন্ন পৌঁছিয়েছি। এবং সিউড়ি শহরের যত ভিখারি বলুন বা প্রতিবন্ধী বলুন, তাদেরকে তার খাওয়ার, দুবেলা খাওয়ার আমরা পৌঁছে, আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন সন্ধ্যে 7টা থেকে বেরিয়ে তাদেরকে খাবার রাত্রি 9:30 পর্যন্ত দিয়ে বেড়াতাম, আবার সকালবেলায় খাবার দিয়ে বেড়াতাম। আচ্ছা। এবং এটা আমার, বলতে পারেন এটা আমার নেশা। রাজনীতিটা আমার নেশা, পেশা নয়। অনেকে রাজনীতিটাকে পেশা হিসেবে নিচ্ছে, এটাকে ঠিক আমি বিশ্বাস করি না। আমাদের এটা নেশা হিসেবে নিতে হবে, তবেই কিন্তু আমরা মানুষের কাজে লাগতে পারবো, তবেই কিন্তু আমরা মানুষের হৃদয়ে থাকবো। দেখুন, ভোটে হার জিত আছে। ভোটে হেরে গেলাম, চলে গেলাম, ভোটে জিতে গেলাম, দিল্লি চলে গেলাম, কলকাতা চলে গেলাম, এই জায়গাটা আমার আপত্তি। কত শতাংশ ভোট পাবেন মনে হচ্ছে? দেখুন, কত শতাংশ ভোট পাবো সেটা এই মুহূর্তে, আগের যে লোকসভায় এখান থেকে আমরা সামথিং 20,000-এর মতো ভোট পেয়েছিল, 16-17,000-এর মতো ভোট পেয়েছিল নির্বাচনে। হ্যাঁ, এবার আমাদের আরো অনেক ভোট বাড়বে, আরো অনেক ভোট বাড়বে। বর্তমান যে পরিস্থিতি, তৃণমূল কংগ্রেসের এবং বিজেপির যে পরিস্থিতি, যে গোষ্ঠীদ্বন্দ্ব,
তাতে আমাদের ভোট অনেক বাড়বে, এটা আমি আপনার কাছে অ্যাসুরেন্স করছি। আশা করছেন? হ্যাঁ। আচ্ছা, আর একটা কথা বলুন, যে এমন একটা পরিস্থিতি হলো তৃণমূল এবং বিজেপি দুজনে প্রায় সমান সমান ক্যান্ডিডেট জিতে গেল, এবং সেক্ষেত্রে আপনাদের যারা জিতলো তারা একটা ডিসিসিভ ভূমিকা নিতে চলেছে। ধরুন, মানে তাদের সমর্থন ছাড়া না বিজেপি সরকার করতে পারবে না তৃণমূল পারবে, সেক্ষেত্রে আপনারা কাদেরকে সমর্থন করবেন? দেখুন, আমরা প্রথমে এরকম পরিস্থিতি যদি আসে, আমাদের ন্যাশনাল পার্টি, আমরা কংগ্রেসের সৈনিক, আমরা ডিসিশন নিতে পারি না। আমাদের উপরে আমাদের রাষ্ট্রনেতা রাহুল গান্ধী আছে, উনি ডিসিশন নেবেন। তবে আমরা ধর্মনিরপেক্ষ শক্তিকে আমরা সাপোর্ট করব। তার মানে তৃণমূলের দিকে যাচ্ছে। তৃণমূল যদি ধর্মনিরপেক্ষ হয়, বিজেপি যদি ধর্মনিরপেক্ষ হয়, ধর্মনিরপেক্ষ যারা মানুষের কাজ করবে, ধর্ম নিয়ে যারা রাজনীতি করবে, তাদের সঙ্গে কংগ্রেস নেই। যারা ডেভেলপমেন্ট করবে বাংলার মানুষের, যারা শিক্ষা দেবে, যারা স্বাস্থ্যের উন্নতি করবে, যারা মানুষের কর্মসংস্থান করবে, তাদের সঙ্গে আমরা থাকবো। সেখানে যে কেউ হতে পারে, এসইউসিআই হতে পারে, সিপিএম হতে পারে, তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে। এইটা আমাদের মূল দাবি। একটা লাস্ট প্রশ্ন, যে এখন তো প্রচুর গরমও শুরু হয়েছে, গরম প্রচণ্ড পড়তে শুরু করেছে, বীরভূমে এই সময় যথেষ্ট গরম পড়ে, আপনাকে সারাদিনই প্রচারে থাকতে হচ্ছে। একটা কথা হচ্ছে পাওয়ার মিল্ক, যে সারাদিন পাওয়ার মিল, অর্থাৎ খাবার কি খাচ্ছেন, কিভাবে চলছে দিনগুলো, পেরোচ্ছে কি করে? বাড়িতে খেয়ে বেরোচ্ছেন না যেখানে পাচ্ছেন খেয়ে নিচ্ছেন? দেখুন, খাবার কিছুটা নিয়ে যাচ্ছি অনেক সময়। কালকে যেমন রাজনগরে মুড়ি বেগুনি খেয়ে নিলাম। আমি প্রত্যন্ত গ্রামের ছেলে, রোদ জল বৃষ্টি, হ্যাঁ, সব রকম সহ্য করার ক্ষমতা আছে। হ্যাঁ, তখন একটা সময় গ্রামের বলতে গ্রামের যে কর্মসংস্থান বলুন, সবজি চাষ, চাষ, এইসব আমাদের প্রচুর হয়। সেসব আমাদের সব রকম অভ্যাস আছে। আমি সাধারণত খুব কম খাই। তো আগে যা খেতাম, আগে জেদ করে খেতাম, এমন দিন হতো যে মা বাবা ভাত খেতে, এত ভাত খেয়ে নিতাম। এখন অল্প ভাত খাই। আমাদের 5 কেজি চাল, হ্যাঁ, একটু ভাত ডাল একটু ভাজা, এই টাইপের খাই। আমি বেশি কিছু খাই না, আর আমি নিজে নিরামিষী। এবার হচ্ছে যে ধরুন, এমনিতে নর্মালি আপনি প্যান্ট জামা পরেন, গেঞ্জি পরেন, এই পরেই চলে যান বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে, বা আপনার অফিসেও আসতে হয়। তো এখন দেখা যাচ্ছে ভোটের প্রচারে অনেককে আমরা দেখছি পাঞ্জাবি পরে, বিভিন্ন দিনের নতুন নতুন কালার, তার সঙ্গে ম্যাচ করা উত্তরীয়, এগুলো পরে অনেকে প্রচারে যাচ্ছেন। তো আপনি কি এই ধরনের পোশাক পরিচ্ছদ পরেই যাচ্ছেন, না দেখুন আপনি স্বাভাবিকই থাকছেন? আমি খুব নর্মাল, আপনাকে আগেই বলেছি, আপনারা চেনেন, আমি খুব সাদাসিধে জীবনযাপন করি। তো এদেরকে বহুরূপী সাজতে হচ্ছে, এদেরকে চেনাতে হবে মানুষকে, যে আমি উজ্জ্বল চট্টোপাধ্যায়। উনি টাউনের বাইরে গ্রামে কোনোদিন যাননি না। জগন্নাথ চট্টোপাধ্যায় এখানে 2021 সালে হেরে যাওয়ার পর সিউড়ি শহরে খুব কম এসছেন। ওনাকে চেনাতে হবে, বিভিন্ন রকম কালারফুল ড্রেস ফেস। আমি গ্রামের ছেলে, সাদামাটা ছেলে, হ্যাঁ, আমি মুড়ি খেয়ে মানুষ। আমি ওই আপনার ব্রেড বাটার টোস্টও খাই না, কিছুই খাই না। আমি মুড়ি আলু ভাজা, মুড়ি মুসুরি সেদ্ধ, আর ভাত, একটু ডাল, একটু আলু ভাজা, কচুর তরকারি, কচুর ঘ্যাঁট, আমাদের ভাষায় বলে কচুর ঘ্যাঁট, পোয়ের তরকারি, এইসব খেতে। আমাকে ওই বহুরূপী সাজতে হবে না, আমাকে মানুষ এমনি চেনে। সঞ্জয় অধিকারীকে এক ডাকে সবাই চেনে। ভোট দেখ না দেখ সেটা ভোটটা পরের কথা। ভোটের অঙ্ক খুব কঠিন অঙ্ক, একদম ক্লাসে পড়ার অঙ্ক চেয়ে কঠিন অঙ্ক, মাধ্যমিকের অঙ্ক চেয়েও কঠিন অঙ্ক। কিন্তু ভোট না দেখ মানুষ আমাকে চেনে। মানুষ আমাকে হারি জিতিয়ে আমাকে পাবে, আমাকে সারা জীবন এখানে পাবে। যতদিন ঈশ্বর আমাকে যাদিন বাঁচিয়ে রাখবে, মানুষ পাবে। এবং মানুষের উপকারে আমি কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূল কিছু দেখবো না। এই যে জামা কাপড় বা পোশাক পরিচ্ছদ, এগুলো কি আপনি চয়েস করে পরে যাচ্ছেন, না এগুলোর জন্য আপনার মিসেস বা কেউ বাড়ির লোকজন আছে একটু চেক করে দেয়, এটা পরো, এটা ভালো লাগবে, এসব? না, এটা আমি নিজেই, আমার কোনো ভ্যানিটি নেই। আমাকে পাঞ্জাবি পরতে হবে বা আমাকে টাই পরতে হবে, কোনো ব্যাপার নেই। আমি নর্মাল জীবনযাপন করি। আমি নর্মাল নিজের মতো ড্রেস আমি নিজের মতো কিনি, ড্রেস নিজের মতো, আমার ওয়াইফের মতো কেনে, যার আমার ছেলের মতো কেনে। আমি কারোর ব্যক্তিগত অধিকারে, সে ছেলেই হোক, ভাই হোক, দাদা হোক, বা আমার দলের কর্মী হোক, বা যেই হোক, মা হোক, বাবা, কারোরই ব্যক্তিগত স্বাধীনতায় আমি হস্তক্ষেপ করতে রাজি না। এটা আমার এথিক্স। যার যেটা রুচি সে সেটা পড়বে, যার যেটা রুচি সে সেটা খাবে। সামনে 23 এপ্রিল ভোট,
আপনি আপনার ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন? আমি ভোটারদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনার যে বিধানসভার যারা ভোটার, আমি আমার বিধানসভার বীরভূমের মানুষকে বলবো, যেহেতু আমি বীরভূমের ওয়ার্কিং প্রেসিডেন্ট, আমি Okay. এখানে অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে চালাই, বীরভূমের মানুষকে বলবো যে আপনার ভোটটা আপনি দিন, যাকেই দিন শান্তিপূর্ণভাবে ভোট দিন। এই ভোটে যেন কোনো মায়ের কোল খালি না হয়, এই ভোটে যেন কারোর চোখের জল না পড়ে, এই ভোটে যেন কোনো রক্ত না হয়, এই ভোটে যেন কোনো গুন্ডামি না হয়, এই ভোটে যেন বুথ দখল না হয়, এই ভোটে কোনো রাহাজানি না হয়, এই ভোটে যেন মানুষকে কোনো ভয় না দেখানো হয়। আপনারা নির্ভয়ে ভোট দিন, কংগ্রেস কর্মীরা আপনাদের পাশে আছে। কোনো বিপদে পড়লে একটাই ফোন করবেন সঞ্জয় অধিকারীকে, 9434001440। গোটা বীরভূম জেলায় আমার নাম্বারটা জানে, যেহেতু আমি টেলিকমে বিজনেস করি, আমার আন্ডারে প্রায় 2000-2500 দোকানদার আছে, গোটা বীরভূম জেলাব্যাপী আমার নাম্বারটা জানে। আর যদি কারোর কাছে নাম্বার না পায়, যারাই বিএসএনএল বা অন্যান্য সিম টিম বিক্রি করে বা বিক্রি করে, তাদের কাছে গেলে আমার নাম্বার পেয়ে যাবেন। আমার ফোন 24 ঘন্টায় খোলা থাকে। আমার এখানে আমরা দেখেছি, এখানে কাউন্সিলর বলুন, ছোটোখাটো নেতা বলুন, তাদের নিয়ে যাওয়ার জন্য একটা করে মোটরসাইকেলের ড্রাইভার থাকে। আমি মোটরসাইকেলের ড্রাইভার বাবার কালে আমি শুনিনি, কিন্তু আমার ড্রাইভারও নাই, আমি নিজেই ড্রাইভার, নিজেই খালাসি, নিজেই গাড়ি ধুই, আমার নিজের জামা প্যান্ট নিজেই পরিষ্কার করি। হ্যাঁ, মানে আপনি যা পাই তাই খাই। মাটির মানুষ, গ্রাউন্ড রিয়েলিটি মেনে চলেন। এটা মাটির মানুষ আমি বলবো না, মানুষ বলবে। ঠিক, মানুষ 4টে প্রার্থীকে মানে গ্রাউন্ড টু আর্থ থাকতে ভালো বিচার করে মানুষ বলবে যে 4টি প্রার্থীর মধ্যে সঞ্জয় অধিকারী অন্তকে কালো কাঁচতলা গাড়িতে যায় না। সঞ্জয় অধিকারী একটা স্কুটি নিয়ে গোটা শহর, গোটা বিধানসভা ঘুরে বেড়ায়। সঞ্জয় অধিকারীকে আমাদের অনেক নমস্কার, আপনাকেও নমস্কার, ধন্যবাদ জানাচ্ছি যে বিধানসভার ভোটারকে আমি নমস্কার করছি, ছোটদের ভালোবাসা জানাচ্ছি, এবং আমার যারা কলেজ লাইফের বন্ধু বান্ধব আছে তাদেরকেও আমি কি বলবো, আন্তরিক অভিবাদন জানাচ্ছি। সবাই সুস্থ থাকুন, সুস্থভাবে বাঁচুন, সবাই যেন সুস্থ থাকে, এটাই আমার কাম্য। এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে সিউড়ি বিধানসভার কংগ্রেসের প্রার্থী সঞ্জয় অধিকারী। তো যাই হোক, আমরা এতক্ষণ তার সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করলাম, এবং তার আলোচনা থেকে অনেক কিছু উঠে এলো, নিত্য নতুন অনেক তথ্য তিনি দিলেন, এবং তার পরিকল্পনা কি, আগামী দিনে তিনি কী করতে চান, এবং জিতে গেলে তার কী কী ভাবনা সেগুলো শেয়ার করলেন, কিভাবে প্রচার করবেন সেগুলোও তিনি জানালেন। এবং তিনি এটা জানালেন যে শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে যেন ভোটটা হয়, কারো যাতে কোল খালি না হয়, সেই দিকটা সবাইকে খেয়াল রাখতে হবে। আরেকবার ওনাকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর আপনারা দেখতে থাকুন S2S মিডিয়া। 2026 বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক মাটি। বিভিন্ন বিধানসভার সাধারণ মানুষের মন কি বলছে, তাদের মধ্যে একগুচ্ছ প্রশ্ন রয়েছে। বর্তমান বিধায়কের কাজে কি তারা খুশি, নাকি চাইছেন পরিবর্তন? সব মিলিয়ে সরাসরি আপনারা চোখ রাখুন S2S মিডিয়ার পর্দায়।